হাই এভরিবডি, আজকে কথা বলবো আগামী দিনে যে খেলাটা হয়ে গেছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের যে ম্যাচটা সুপার ওভারে পরিণত হলো। মিরপুর মাঠে ফার্স্ট সুপার ওভার, এটা বাংলাদেশের জন্য একটা রেকর্ড। সরি, রেকর্ড বলা যায় নাকি একটা ঐতিহাসিক সুপার ওভার বলা যায়। আচ্ছা, বলি খেলা শুরুতেই যাই। খেলাটা যখন শুরু হলো, সাইপ অল্প কিছু রান করে আউট হয়ে গেল। সৌম্য সরকার পিচের কন্ডিশন বুঝে বুঝে ছোট বল খেলতে 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 একটা লং পর্যায়ে দৌড়তে লাগলো। সে বুঝে গেছে যে এই যে পিচের কন্ডিশন, কোন একটা বল উপরে ধুম করে বাউন্স ওঠে, আবার কোন একটা বল নিচে চলে যায়, মানে বলের লেন্থ লাইন ঠিক ঠিক নাই। এবার স্পিন যেটা ঘোরে তত সাংঘাতিক ঘোরা ঘোরে। সে কি স্পিন বলে, এটা কেন বলতেছি? মিরপুর মাঠ নাকি ধানের ক্ষেত, এক্স্যাক্টলি তাই। এটা কেন বলতেছি, আপনারা যারা খেলা দেখেছেন কিংবা মাঠ নিয়ে গবেষণা করেন একটু রিসার্চ করলে দেখতে পাবেন মাঠের ভিতরে যে অবস্থা, খুবই বিশ্রী খারাপ অবস্থা, যে আসলে ধানের ক্ষেত বলা যায় মিরপুর মাঠ। তাই এইখানে মনে করেন কি বলের কন্ডিশন খুব খারাপ, এখানে যে আসলে নিজের মতন করে ব্যাট করার সুযোগ নাই, এখানে খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় খেলতে হবে, ব্যাট চালাতে হবে। আর এই তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়েছে কে? সৌম্য সরকার। সৌম্যতা জাস্ট অ্যামাজিং। অনেকগুলো বল সে খেয়ে ফেলেছে এবং তার বিনিময়ে অনেকটা সময় সে পিছিয়ে ছিল। 45টা রান করলো। যাই হোক, সে খুবই ভালো রান করেছে, বাংলাদেশের ভিতরে টপ স্কোর বলা যায়। খুব টপ স্কোর বলা যায় না, টপ স্কোরই, কিন্তু সে রান রেটের গতিটা অনেক কম ছিল। রান রেটের গতি যখন একটু বৃদ্ধি করতে গেল, সে তখন বুঝতে পারলো যে এই সময় এসে গেছে, আমার আর বল খেলে হবে না, যে রানের গতি বৃদ্ধি করতে হবে। সো বেসিক্যালি সেখানে একটা লং ভালো একটা শট দিল, আমি মনে করি ওটা বেশ ভালো টাইপিং হয়েছিল, কিন্তু বলের গতি কন্ডিশন ঠিকঠাক ছিল না বলে বাউন্ডারি গায়ে থেকে বাউন্ডারির কাছ থেকে আসলে ক্যাচটা ধরে নিল, লুফিয়ে নিল যেটা বলা যায়। সো লং টাইম পরে আউট হয়ে গেল। তারপরে যে বাংলাদেশে যে একটা কন্ডিশন আছে না, নিয়ম আছে না, রুলস যেটা বলে যে প্লেয়ার আসে আর যায়, আমি বাথরুমে গেছি তার ভিতরে এসে দেখি পাঁচটা নাই, এটা তো আজকে না, এটা অনেক আগে থেকেই হয়ে আসতেছে। বড় ভাইদের পথে ছোট ভাইরা গমন করতেছে, এটা স্বাভাবিক, বড় ভাইদের দেখানো পথ, কোনো ব্যাপার না। যাই হোক, কোনো নাটকীয় ভাবে প্রথম ইনিংস শেষ হলো। যাই হোক, কিন্তু একটু কথা না বললে হয় না, এখানে একটা দুর্দান্ত প্লেয়ার খেলে গেছে, বোলিং ঋষাদ, জাস্ট অ্যামাজিং। আমি ভুলে গেছিলাম যে সে আসলে কি লেগ স্পিন বোলিং হিসেবে দলে যাওয়ার চান্স পেয়েছে নাকি একটা ব্যাটসম্যান হিসেবে দলে চান্স পেয়েছে, আমি না এটা সত্যি ভুলে গেছিলাম। আমি বিশ্বাস করেন যে তার খেলার যে ধরনটা দেখলাম, মারির যে স্টাইল, যেখানে বাঘা বাঘা ব্যাটিং এরা সব শেষ শেষ, সেইখানে দাঁড়িয়ে কি দারুণ চমৎকার একটা ব্যাট দেখতে পেলাম আমরা তার হাত থেকে। 14 বলে 39, ওয়াও, জাস্ট এ বিগ টি-20 বলা যায়। বিগ টি-20 ম্যাচে মনে হয় এত সুন্দর রান আসলে করতে পারে না। ঋষাদ যে খেলাটা দেখাই দিল, দিয়ে এক পর্যায়ে রান একটা ভালো একটা স্কোরে পৌঁছালো। ভালো একটা স্কোর বলতে কি, ফাইটিং করা যায় আর কি কোনো মতে। 200 রান কিন্তু কোনো 200+ ওভার রান কিন্তু ওয়ানডের জন্য কিছুই না। এটা যদি ইন্ডিয়া হতো তাহলে আমার মনে হয় না 25 ওভার লাগতো 200 রান চেস করতে, লাগতো বলে আমার মনে হয় না। ইন্ডিয়ার যে টপ ফরওয়ার্ড ব্যাটসম্যানরা আছে আমার মনে হয় না। তো বেশ, সেখান থেকে মিরপুর স্টেডিয়াম বলে কথা, ধানের ক্ষেত বলা বলে কথা, মাঠটা আমাদের বাবার সম্পত্তি, এখানে তো অন্যদের দাদাগিরি করতে দিব না, বিষয়টা সেই। তা সেই রান নিয়ে মোটামুটি লড়া যায় আর কি। সো বেসিক্যালি ভালো কথা, তারা বলে গেল এবং মোটামুটি প্লেয়ারদের কাবু করে ফেললো। যাই হোক, কিন্তু নাটকীয় ভাবে লাস্ট ওভারে লাগবে আপনার মাত্র 5 রান। এবার এইখানে সব থেকে যে ভালো বোলিং, বেস্ট অফ দ্য বেস্ট, যে টোটাল টুর্নামেন্টে বল করছে, সে কে জানেন? সাইফ। সাইফকে আমরা কি জানি? ওপেনিং ব্যাটসম্যান, জাস্ট অ্যামাজিং ব্যাটসম্যান। আমরা দেখে এসেছি আফগানিস্তানের বিপক্ষে প্লাস এশিয়া কাপে কি দুর্দান্ত ব্যাট করেছে, জাস্ট অ্যামাজিং, জাস্ট অ্যামাজিং, হট এ ব্যাট। যারা খেলাটা দেখেননি, এশিয়া কাপের খেলাগুলো দেখবেন, সে একাই খেলে গেছে, খুবই সুন্দর খেলেছে। ঠিক আছে, সেই সাইফকে টানা হলো বলে, কিন্তু সারা ওভার তারা 3 থেকে 4 ওভার তারা বল করানো হয়েছে, 10 ওভার কিন্তু তারা বল করানো হয়নি, যতই ভালো বলার বলি না কেন। এইটার কাহিনী বলতেছি, একটু পরেই বলতেছি। সাইফের কাছে বল ধরে দেওয়া হলো এবং সাইফ খুবই সুন্দর পারফরমেন্স করলো, খুবই সুন্দর পারফরমেন্স। সেই 5 রানের ভিতরে ম্যাচটা সুপার ওভারে পরিণত করলো, কিন্তু দুর্ভাগ্য বিষয়
সোহান একটা ক্যাচ মিস করছে, যদি ক্যাচটা মিস না হতো তাহলে আর সুপার ওভারে আসার কোনো সুযোগ ছিল না, আমরা এই ম্যাচটা জিতে যেতাম নিমিশেই। দুর্দান্ত একটা বল করছে সাইব, একটা না এক ওভার বল করছে, দুর্দান্ত বল, জাস্ট অ্যামাজিং। অবশ্যই মাঠের সমস্ত যে 4টা ওভার বল করেছে খুবই ভালো বল করছে সাইব, জাস্ট অ্যামাজিং, খুবই ভালো। এইবারে সুপার ওভারের কাহিনীটা বলি। সুপার ওভার তো হতেই পারে, এটা কোনো ব্যাপার না, ক্যাচ মিস হতেই পারে, প্লেয়ার মাত্রিক ভুল করতেই পারে, এটা খেলার নিয়ম, হারবো জিতবো, কিন্তু হারার মধ্যে একটা বিষয় থাকে তো, তাই না? এবারে বলি সুপার ওভারে খেলা। সুপার ওভারে বাংলাদেশ বল নিল এবং সুপার ওভারে কাকে পাঠালো বলে? মোস্তাফিজকে। এখানে আমিও ক্যাপ্টেন থাকলে মোস্তাফিজকে পাঠাতাম। কেন পাঠাতাম? মোস্তাফিজ একটা দুর্দান্ত বোলিং, আমাদের বাংলাদেশের সব থেকে সেরা বোলিং মোস্তাফিজ, অনেক দিন ধরে বাংলাদেশ দলটাকে সার্ভিস দিয়ে আসতেছে এবং সে আইপিএল এর মতন মঞ্চে খেলা প্লেয়ার মোস্তাফিজ। আমাদের বাংলাদেশের সব থেকে বেশি টাকায় আজ পর্যন্ত বেশি টাকায় বিক্রি হয়েছে সে হচ্ছে মোস্তাফিজ। খুবই ভালো বোলিং, খুব ভালো বোলিং, হট এ বোলিং, এবং প্রত্যেকটা বোলিং সুপার ওভারে একটা বাউন্ডারি খাবে, এটা মাস্ট ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে। সেই জায়গা থেকে আপনার লাস্ট বলে বাউন্ডারি খেলো, তাও একটা 4 খেলো মুস্তাফিজ, সব মিলে রান সংখ্যা হলো 10 রান, কিন্তু খুব বেশি রান না, 2টা বাউন্ডারি কিংবা একটা বাউন্ডারি খেলা কিন্তু 10 রান কোনো ব্যাপার না। কিন্তু এই 10 আবার ব্যাপার, উইকেট চলে গেলে, একটা ক্যাচ হয়ে গেলে বলটা ডট যায়, প্লাস উইকেট চলে যায়, একটা বিষয় থেকে যায় আর কি। কিন্তু একটু দেখে শুনে খেলে 10 রান আমরি কোনো ব্যাপার না। ভালো ওভারে আমি মনে করি ভালো রান সংখ্যা এবং ভালো ওভার শেষ করছে মোস্তাফিজ। এবার বাংলাদেশের ব্যাটিং এর পালা। বাংলাদেশ যখন ব্যাটে আসলো তখন ওপেনিং এ আপনার কি মনে হয়? একটু ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে বলতে কিছু কথা মিসিং থেকে গেছে। যেমন সাইফ হাসানের যেমন একটা ভালো ব্যাটসম্যান, ঠিক আছে, এইখানে কিন্তু সোহান দুর্দান্ত ব্যাট করেছে। সোহান যে বলের সঙ্গে রানে যে সামঞ্জস্যতা, এটা কিন্তু বজায় রাখছিল সোহান, প্লাস দুইটা ব্যাটসম্যান ব্যাটিং, দুইটা বলিং খুব ভালো ব্যাট করেছে। একটা হচ্ছে কিপার আর একটা হচ্ছে বলিং, খুবই সোহান এবং এটা কি যেন বলতেছিলাম, রিশাদ। সোহান আর রিশাদ কিন্তু খুব সুন্দর বল করেছে, জাস্ট অ্যামাজিং বল করেছে, এটা মেনে নিতেই হবে। সরি, বল না, সোহান আর রিশাদ দুর্দান্ত ব্যাট করেছে, দুর্দান্ত ব্যাট করেছে। এবারে আমরা কিন্তু সমস্ত খেলা, সমস্ত ফরম্যাটটা খেলা দেখছি আমরা, যারা খেলা দেখছেন তারাও বলতে পারবেন। এখানে অবশ্যই সোহানকে কিংবা এটাকে এখানে অবশ্যই রিশাদ এবং সোহান দুইজনের একজন অবশ্যই ওপেনিং আসবে, আসার কথা। যে রিশাদ 13 বলে 39 করছে, দুর্দান্ত ব্যাট, যেটা টি-20-তেও দেখা যায় না এমন ব্যাট, সে সেই খেলাটা দেখা দেখেছে, বিগ বিগ সিক্স, তাই না? খুবই সুন্দর খেলেছে। রিশাদকে অবশ্যই ব্যাটসম্যানে পাঠাতে পারতো, কিন্তু সেখানে ব্যাটে পাঠালো কারে? সৌম্য সরকার, ওপেনিং ব্যাটসম্যান। তারপরে নন স্ট্রাইকে কে? সাইফ। অবশ্যই আমি সৌম্য এবং সাইফকে খুব ভালোবাসি। আমার সব থেকে পছন্দের যদি বাংলাদেশ টিমে এখন ব্যাটসম্যান থেকে থাকে সেটা হচ্ছে সাইফ এবং সৌম্য সরকার, এরা দুইজনই খুবই আমার ফেভারিট ব্যাটসম্যান। কিন্তু এরা ফেভারিট বলে যে এই সময়ে এই পিচে বল কাজে লাগাতে পারবে, ঠিকঠাক মতন ব্যাটিং করতে পারবে, এর তো কোনো নিশ্চয়তা নাই। যদি পারতো তাহলে আগে কেন তারা পারফরমেন্স করলো না, আগে কেন তারা মারতে পারলো না, তাই না? বিষয়টা এমন না যে ভালো প্লেয়ার সবসময় যে ভালো খেলবে, এমন তো কোনো কথা না, কথা কথা না কিন্তু। তাহলে অবশ্যই যে ভালো খেলছে তাদের সুযোগ দেওয়া উচিত। আমি ভাবছিলাম হয়তো এইখানে ব্যাটসম্যান একটু অদল বদল হবে, সাইফ কিংবা সৌম্য যে কোনো একজন আসবে, তারপরে হয় সঙ্গে আসবে রিশাদ, যেহেতু সুপার ওভারে খেলা। কিন্তু না, দুজনকে পাঠিয়েছে, ভালো কথা। খেলা মোটামুটি ভালো হচ্ছে। প্রথম বল ওয়াইড, সৌম্য সরকার 3 অলরেডি করা হয়ে গেছে, এক বলে সম্ভবত 3 করছিল, সব মিলে সৌম্য সরকারে পাস করলো এবং পাস, আর ওদিকে এই সাইফ নিল আর 6, টোটালি 6 রান হয়ে গেছে। তারপরে মিলে 2 রান হয়েছিল, তারপরে একটা সাইফ আউটার সিঙ্গেল টিঙ্গেল নিয়ে 2 রান হয়েছিল আর কি। সব মিলে রান হলো 8, না 6, সব মিলে রান হলো 8, কিন্তু একটু মিস্টিং থেকে গেছে এইখানে। 4 বলের মাথায় সৌম্য সরকার আউট হয়ে গেল, 6 মারতে যে সৌম্য সরকার গেল আউট হয়ে। এই সৌম্য সরকার আউট হয়ে যাওয়ার পর ব্যাটে আসবে কে? আপনারা একটু আস করেন তো, কে ব্যাটে আসতে পারে? অবশ্যই এখানে ব্যাটে আসবে, অবশ্যই এখানে ব্যাটে আসবে কে ভাই, একটু বলেন তো, একটু আস করেন তো। অবশ্যই রিশাদ আসবে,
কেন রিশাদ আসবে আপনারা যারা খেলা দেখেছেন, যারা দর্শক গ্যালারিতে ছিল তারাও জানে রিশাদ কি দুর্দান্ত ব্যাট দেখাইছে। অবশ্যই রিশাদের আসার কথা, কিন্তু না ভাই, ক্যামেরাম্যানও বারবারই ফোকাস করতেছিল কার কাছে, ক্যামেরাম্যান বারবার ফোকাস করতেছিল লর্ড শান্তর দিকে। কেন ভাই? আমি তো ভাবছিলাম লর্ড শান্তই কে আসবে, লর্ড শান্তরেই ফোকাস করতেছিল। মানে ক্যামেরাম্যানও বুঝে গেছে এই লোকটাই ব্যাটে আসবে, যে ওয়েস্ট ইন্ডিজের সব থেকে ভয়ানক ব্যাটিং সেটা হচ্ছে রিশাদ। ওই দিন কি ওই ম্যাচটাই রিশাদ ছিল সব থেকে ভয়ানক ব্যাটিং। এই খেলা, এটা খেলার পরেও তারা বলেছে, ওয়েস্ট ইন্ডিজ এটা খেলার পরেও বলেছে, কিন্তু রিশাদ না পাঠায় দিল লর্ড শান্ত। ভাই লর্ড শান্তরে কোন যুক্তিতে পাঠালেন একটু বলতে পারবেন? কেউ কি ভাই একটু বলতে পারবেন যে লর্ড শান্তরে কোন যুক্তিতে ওই সময় 2 বলে লাগবে 4 তারে পাঠানো হলো? এই যে লর্ড শান্ত দলে আসার পর থেকে কোনো একটা ম্যাচে কি 50 করতে পারছে, কিংবা স্ট্রাইক রেট কি 200-250 ছিল? আপনারা যারা খেলা দেখেছেন তারা একটু বলবেন যে 200-250 স্ট্রাইক রেট কি তার কখনোই ছিল? তাইলে লর্ড শান্তরে কেন পাঠানো হলো? আচ্ছা ঠিক আছে, সে সিনিয়র ফিল্ডার বলে হয়তো পাঠিয়েছে, হতে পারে সিনিয়র ফিল্ডার বলে। প্রথম যে টার্নটা দিল হয়তো একটু ব্যাটের পজিশন ভালো থাকলে বলটা ওয়াইড হতো, কিন্তু না, সে ওয়াইড না, সে পায়ে লাগালো বলটা। সে ব্যাট প্লাস বোলিং এর আশেপাশেই যাইতে পারেনি। মানে একটা ব্যাট চালানোর ধরন থাকে, মানে সে জানে আমি যদি এখন এই মুহূর্তে ব্যাটে নামি তাহলে বাংলাদেশ টিমটারে ঠকানো যাবে, অনাথ হয় আমার জায়গায় যদি অন্য কোনো ব্যাটসম্যান বাংলাদেশ টিমের নামে তাইলে বাংলাদেশ টিমটারে কোনোভাবে ঠকানো যাবে না। তাই এখানে কি ম্যাক্স ফিক্সিং টিম হচ্ছে নাকি? আমার তো মনে হয় যে অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে যার বিনিময়ে ম্যাক্স ফিক্সিং হচ্ছে, এরকম কোনো কিছু হচ্ছে। আপনাদের কি মনে হয়? না হলে কেন এমনটা হবে? ও কেন মানে ক্যাপ্টেন কেন বলে নামাবে যে তোমরা আজকে ঠকবা, আজকে তোমাদের ঠকতে হবে, না ঠকলে কিন্তু খুব সমস্যা আছে, আজকে না ঠকলে খুব সমস্যা আছে, তোমার ফ্যামিলি কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। এমন কি কোনো টেন্ডেন্সি ছিল? না হলে ও ব্যাটে আসলো কেন, ওরে ব্যাটে কেন ফাটানো হলো একটু বলবেন? এটা কি কোনো কথা ভাই? ও শান্তরে, লর্ড শান্তরে কেন ব্যাটে পাঠাবো? এবার একটু ক্যাপ্টেনে বেশি ভাই, ক্যাপ্টেনের কথা বলতে গেলে আরো মেজাজটা গরম হচ্ছে। ভাই তুই 10 ওভার বল করিস কেন? মানে তুই জানিস যে একমাত্র আমি বল করলে মাইর খাবো, অন্য কেউ বল করলে মাইর খাবো না। কি ভাই মিরাজ, তুই কি এরকমটা ভাবিস যে একমাত্র আমিই ব্যক্তি যে বলে গেলে হয়তো মাইর খেতে পারি, ছয় খেতে পারি, কিন্তু আমার জায়গায় যদি অন্য কেউ যায় তাহলে সে উইকেট নিয়ে নিতে পারে। সাইবকে নিলে তো সাইবের 10 ওভার করালে তো সে উইকেট সে সবই নিয়ে নেবে এবং কোনো রান দেবে না। কিন্তু আমি রাখলে তো রান খাবো দেবে কে? মানে রান না হলে আমরা ঠকবো কিভাবে? একটা বিগ স্কোর করবে ওরা, সেটারে টপকাইতে গেলে আমরা ঠকতে হবে, কিংবা দ্রুত রান করে ওরা জিতে যাবে, এরকমই তো বিষয়টা না? নাহলে তো এই যে বাংলাদেশ টিমটা একটু দেখেন তো, ভালো করে দেখেন তো, এই যে রিসেন্টলি যে মিরাজ ক্যাপ্টেন হওয়ার পর যে দলে যে খেলাগুলো হচ্ছে এরকম না বিষয়টা? কি এরকম তো? একটু কল দেয় কে? বিষয়টা এরকম না? না হলে এই দেখেন প্রতিটা প্লেয়ার, মানে এখানে দেখানো হচ্ছে কি বিষয়টা যে আমাদের ঠকতে হবে, হয়তো প্রকাশ্যে বলা হচ্ছে না, কিন্তু আমাদের ঠকতে হবে। দেখেন লর্ড শান্তর মতন প্লেয়ারের সুযোগ দেওয়া হয়, এদিকে যে ভালো খেলে তারা ডামা দেওয়া হয়। এটা সাইব কিন্তু খুব ভালো খেলতেছিল, খুব ভালো পারফরমেন্সে ছিল, কিন্তু হঠাৎ করে সাইব কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তার একটু কি বলা হয়েছে ভাই অত ভালো খেলা যাবে না, বাংলাদেশ টিমে জায়গা নিতে হলে অত ভালো খেলা যাবে না। মানে বাংলাদেশ টিমে যে প্লেয়ার গুলো আছে ম্যানেজিং কমিটি কি তাদেরকে বলে দিচ্ছে যে এত ভালো খেলা যাবে না, আমাদের বাংলাদেশ টিমে খেলতে হলে খারাপ খেলতে হবে, আর যে খারাপ খেলবে সে দলে স্থায়ী হয়ে যাবে, ভালো খেললে কিন্তু দল থেকে বিদায় নিতে হবে। মানে বিষয়টা কি মনে হয় এরকম? যাই হোক, ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাচ্ছে, আরো কিছু বলতে চাচ্ছিলাম, বড় হয়ে যাওয়ার জন্য ভিডিওটা শর্ট করে ফেললাম, শর্ট করার চেষ্টা করতেছি আর কি। আমার কথা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন। টাটা, বাই বাই।